কেমিস্ট্রি চ্যাপ্টার 6 না, জীবের পরিবহন। রক্ত অংশটা আমরা আজকে রিভিশন করব। আচ্ছা, তাহলে বায়োলজি কত এটা? তাহলে আমরা ফার্স্টে রক্ত পড়ছিলাম, তাই না? রক্ত তাহলে কি? রক্ত হচ্ছে এক ধরনের জটিল তরল যোজক কলা, এক ধরনের কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কাকে বলে? যে টিস্যুগুলোর মধ্যে কোষের সংখ্যা কম থাকে কিন্তু আন্তঃকোষীয় ধাত্রের পরিমাণ বেশি থাকে, তাদেরকে কানেকটিভ টিস্যু বলে। মানে নাম্বার অফ সেল আমরা চ্যাপ্টার 2-তে পড়ছিলাম, যে চ্যাপ্টার 2-তে পড়ছি যোজক কলা কাকে বলে, যে যারা কি করে আমাদের দেহের মধ্যে সংযোগ স্থাপন করে এবং যাদের আন্তঃকোষীয় ধাত্রের পরিমাণ বেশি বাট কোষের সংখ্যা কম তাদেরকে যোজক কলা বলে। আর মূল কথা হচ্ছে রক্ত এক ধরনের যোজক কলা। কয় ধরনের কলা আছে আমাদের দেহের মধ্যে? 4 ধরনের বেসিক টিস্যু আছে। একটা কি আবরণী টিস্যু বা আবরণী কলা, 2 নম্বর হচ্ছে স্নায়ু কলা, স্নায়ু টিস্যু, আর থার্ড হচ্ছে পেশি টিস্যু, আর একটা যোজক কলা। তাহলে যোজক কলা আমরা পড়তে চাইলে যোজক কলা কয় ধরনের ছিল? যোজক কলা চ্যাপ্টার 2 বের করেন, চ্যাপ্টার 2 বের করে কত পেজ দেখি, বইটা দেখি। ষষ্ঠ শিক্ষা মেলা, আর এটা সিইউ কুমিল্লা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি। কে পড়ছে? আব্বু। চিটাগং ইউনিভার্সিটি কোন সাবজেক্ট পড়ছে? তাহলে তো ভালোই, বড় লোক। আপনার আব্বু কি ব্যাংকে আছে না? কোন ব্যাংকে? কোটিপতি। কোথায় কোথায় আছে? না, বললাম যে বাড়ি গাড়ি কয়টা আছে, মানে কোথায় কোথায় আছে? মানে দেশে গেলে বেড়াইতে যেতে হবে না, ওর দেশে গেলে মানে মানে বিদেশ যদি যায় তাহলে সে বেড়ানোর জন্য যাবে না, মানে সেখানে হ্যাঁ তার থাকার কোনো ব্যবস্থা থাকবে, মানে অসুবিধা হবে। ও আমরা কোথায় যেন ছিলাম? 2 নম্বর চ্যাপ্টার বের করেন। 2 নম্বর চ্যাপ্টারে এখানে লেখা আছে, 2 নম্বর চ্যাপ্টারে 36 নম্বর পেজ 36 এখানে লেখা আছে যোজক টিস্যু কাকে বলে। যোজক বা কানেকটিভ টিস্যুতে ম্যাট্রিক্স এর পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে এবং কোষের সংখ্যা কম থাকে। গঠন এবং কাজের ভিত্তিকে আমরা 3 ভাগে ভাগ করছি, মানে কোষের সংখ্যা কম, তরল মানে এদের নাম্বার অফ সেল, এটা যদি একটা এর মধ্যে কোষ আছে আর বাকিগুলোর মধ্যে আন্তঃকোষীয় ধাত্র পদার্থ আছে, আন্তঃকোষীয় ধাত্র পদার্থ আছে। কোষ, তাহলে কোষ বেশি আছে না ধাত্র পদার্থ বেশি আছে? এটা হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র পদার্থ। ম্যাট্রিক্সের পরিমাণ বেশি কিন্তু এটা হচ্ছে কোষের সংখ্যা কম, তাদেরকে আমরা যোজক কলা বলি। মানে এদের নাম্বার অফ সেল কম থাকবে, কোষ কম থাকবে বা একটা গুটি কয়েকটা থাকবে, কিন্তু আশেপাশে যে সেল ইয়েগুলা পদার্থগুলো আছে এই আন্তঃকোষীয় ধাত্রের পরিমাণ বেশি থাকবে, দেয়ার পর কানেকটিভ টিস্যু। তো আমাদের দেহের মধ্যে এরা কি করে? যোগ সাদৃশ্য মেনটেন করে। যেমন আমাদের কি আছে যোজক কলার মধ্যে? টেন্ডন আছে, টেন্ডন লিগামেন্ট। আমাদের টেন্ডন কোথায় থাকে? হাড়ের সাথে, আর হাড়ের সাথে মাংসের যে কানেকশন হয় শক্ত যে সুতার মতো, যেটা দিস ইজ কল্ড টেন্ডন। লিগামেন্ট হাড়ের সাথে হাড়ের কানেকশন করে, এগুলো কিন্তু বিভিন্ন অঙ্গের সাথে কানেকশন করে বিধায় এদেরকে যোজক কলা বলে। রক্ত হচ্ছে একটা যোজক কলা, যেটা আমাদের ফ্লুইড কানেকটিভ টিস্যু। রক্ত আর কি আছে যোজক কলার মধ্যে? তরল যোজক কলার মধ্যে লসিকা। তাহলে আমরা রক্ত কি? রক্ত হচ্ছে এক ধরনের জটিল তরল যোজক কলা, এক ধরনের কানেকটিভ টিস্যু, যেটা আমরা কি করে? রক্তে আমাদের বিভিন্ন উপাদান পরিবহন করে। আর রক্ত পিএইচ কত থাকে? তারা ক্ষারীয় থাকে না অ্যাসিডিক থাকে? রক্তটা ক্ষারীয় থাকে। রক্ত পানির তুলনায় ঘন না পাতলা? ঘন। আর রক্ত লাল থাকে কেন?
হিমোগ্লোবিন থাকে বিধায়। রক্তের তাপমাত্রা কত থাকবে? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বডি টেম্পারেচার যেটা, এটাই হবে রক্তের টেম্পারেচার। আর কি, আমাদের টোটাল বডি ওয়েটের 8% রক্ত থাকে, প্রায় 6 থেকে 7 লিটার। 6 থেকে 7 লিটার আমাদের রক্ত থাকে। আর রক্তের মধ্যে রক্ত তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? হিমোপোয়েসিস, বা আরবিসি তৈরি প্রক্রিয়াকে হিমোপোয়েসিস যদি বলে। আর রক্ত আমাদের কোথা থেকে তৈরি হয় মেইনলি? তাহলে এক এক জায়গা থেকে তৈরি হয়, যদিও মেইনলি হচ্ছে আমাদের স্টিম সেল থেকে তৈরি হয়। আমাদের হাড়ের মধ্যে এক ধরনের কোষ আছে, নাম কি? স্টিম সেল। স্টিম সেল থেকে আমাদের তৈরি হয় স্টিম কোষ। আর এই স্টিম কোষের যদি অ্যাবনর্মালিটি হয়, এটার কি বলে? লিউকেমিয়া। ঠিক আছে, আরও অনেক অ্যাবনর্মালিটি হতে পারে, কিন্তু আমরা বলি ব্লাড ক্যান্সার, যেটা এই স্টিম কোষের মধ্যে পরিবর্তন হয়ে যায়, অ্যাবনর্মাল সেল তৈরি করে। তারপরে আমরা কি করছি? রক্ত তাহলে কয় ধরনের আছে? আমরা যদি একটা সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে যদি রক্ত রাখি, তাহলে কি দেখব? রক্তের দুইটা স্তর তৈরি হবে। সেন্ট্রিফিউজ মেশিন বুঝেন? একটা মেশিন আছে মেডিকেল কলেজে বা বিভিন্ন ল্যাবের মধ্যে একটা মেশিন আছে। ওই মেশিনটা অনেক স্পিডে ঘুরে, ওই ব্লাইন্ডার মেশিনের মতো। ওর মধ্যে ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোর মধ্যে রক্ত একটা টেস্ট টিউবে নেওয়ার পর রক্ত নিয়ে ওখানে রাখলে ঘুরবে, অনেক স্পিডে ঘুরবে। যখন 30 মিনিট পর রক্তের দুইটা স্তর তৈরি হবে। একটা নাম কি? রক্তরস, আর একটা রক্ত পরিপাক। এরকম টেস্ট টিউবের মধ্যে থাকলে উপরের দিকে থাকবে রক্ত রস। কত পার্সেন্ট থাকবে? 55%, তাই না? 55%। আবার শুরু হয়েছে। আর এটা হচ্ছে 45%। 55% আর এটা 45%। রক্তকণিকাগুলো কারা কারা আছে বলেন? তাহিয়ান বলেন। রক্তকণিকা কারা? কি কি? লোহিত রক্তকণিকা। আচ্ছা, শ্বেত রক্তকণিকা কত ধরনের আছে বলেন? তাহিয়া বলেন। 2 ধরনের। কি কি? গ্রানুলোসাইট আর হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। তাহলে রক্তকে আমরা ক্লাসিফিকেশনটা করছিলাম কি কি জানো? তাহলে উপরের অংশ, ম্যাক্সিমাম অংশটা পানি পোষণ থাকবে, তাই না? এবং একটু হলুদ কালার থাকে, দিস ইজ কল্ড প্লাজমা। নাম কি? প্লাজমা বা রক্তরস। প্লাজমা, এটা বলে প্লাজমা বা রক্তরস। আর নিচের অংশটাকে কি বলে? রক্তকণিকা। রক্তকণিকা। আর মাঝখানে একটু খুব ছোট একটা অংশ স্তর থাকে, এটা অবশ্য 45 ডিগ্রি 44 হবে। দেখ, ওভারঅল এটা লিখলে হবে, সমস্যা নেই। তাহলে 55% হচ্ছে রক্তরস, আর নিচে হচ্ছে রক্তকণিকা। রক্তরসের মধ্যে কি কি আছে? রক্তরসের মধ্যে কি কি থাকবে? রক্তরসের মধ্যে আমাদের রক্তের যে ফ্লুইড পোর্শনটা, এই রক্তরসের প্রায় 99%, 90 থেকে 92% তরল থাকে, পানি থাকে। আর 8 থেকে 9% থাকে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যে কিছু আছে। কঠিন পদার্থের মধ্যে কি কি থাকবো? ক্লাসিফিকেশন লিখবো, এর কি আছে বইয়ে? নাই, এটা নাই, মানে একটু লিখি তাহলে সুবিধা হবে। বলতে গেলে তো মাথায় ঢুকে না, বা এত ইনফরমেশন, এগুলো তো বায়োলজি আসলে। মানে বায়োলজি আর ম্যাথের মধ্যে পার্থক্য হলো বায়োলজি মনে রাখতে হয়, আর অন্যান্য সাবজেক্টগুলো একটা পড়লে ওই ধাঁচে করা যায়। রক্তরস আর একটা রক্তকণিকা। রক্তরস থাকে কত পার্সেন্ট? 55%। আর রক্তকণিকা কত পার্সেন্ট? রক্তকণিকা 45%। আর এর মধ্যে রক্তরসের মধ্যে কি কি যেন বলছিলাম? এর আবার 90 থেকে 95% থাকে পানি। 93%, 90, 92% পানি। আর বাকিগুলো হচ্ছে 8 থেকে 9% থাকবে কঠিন পদার্থ। আর কঠিন পদার্থের মধ্যে কি কি থাকবে? এর মধ্যে আছে কিছু নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, কিছু আছে আয়নস, বিভিন্ন আয়ন থাকতে পারে। আয়নের মধ্যে কি কি আছে? সোডিয়াম প্লাস আয়ন, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে বাইকার্বনেট, CO3-, তারপরে হচ্ছে ক্লোরাইড আয়ন আছে, ম্যাগনেসিয়াম আয়ন আছে। এই সকল আয়নগুলো থাকবে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরা হলো আসল খেলোয়াড়। আমাদের দেহের মধ্যে আসল প্লেয়ার হচ্ছে এরা 3 জনে। এগুলো 3 জনে অ্যাবনর্মালিটি হইলে মানুষের হুঁশ থাকবে না।
সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম। ক্যালসিয়াম ছাড়া আমরা কাজই করতে পারবো না, আমাদের মাসেল উইকনেস হয়ে যাবে। একজনকে ঘুষি মারতে গেলেও ক্যালসিয়াম লাগবে, সোডিয়ামও লাগবে, পটাশিয়াম লাগবে। তাহলে 8 থেকে 9% থাকে কঠিন কঠিন পদার্থ, আর কি কিছু থাকে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ। কি কি আছে? নাইট্রোজেন গঠিত পদার্থ কারা কারা আছে? বুঝে বলছিলাম কি কি বলছিলাম বলেন। নাইট্রোজেন গঠিত পদার্থের মধ্যে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, প্যারাঅ্যামিনোহিপ্যারেট, আর অনেকগুলো আছে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এটার নিউমোনিক আছে হাইজ্যাক, হাইপোজান্থিন, জ্যান্থিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এর মনে রাখবেন হাইজ্যাক, হাইজ্যাক, হাইপোজান্থিন, জ্যান্থিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া। হাইজ্যাক, হাইজ্যাকের পূর্ণরূপ কি বা এটা তার কি কোথায়? এটা একটা নিউমোনিক, অর্থাৎ হাইপোজান্থিন। এটা আবার আমাদের ইয়েতেও লাগবে, কি বলে, আমাদের কিডনি সিস্টেমেও লাগবে। হাইপোজান্থিন, হাইপোজান্থিন, জ্যান্থিন আছে, হাইপোজান্থিন, জ্যান্থিন, ইউরিয়া, 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 ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, পথে হচ্ছে ক্রিয়েটিনিন, জ্যান্থিন বললাম, সরিয়াতে হচ্ছে অ্যামোনিয়া, 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 পথে হচ্ছে ক্রিয়েটিনিন, শোনেন এগুলা একদম ইয়ের মতো করে মুখস্থ করে ফেলবেন। তোতা পাখি যেরকম করে বলে এরকম করে বলবেন, সারা জীবন লাগবে। ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ, হাইজ্যাক মনে রাখবেন। লাগবে ক্রিয়েটিনিন টেস্ট। এখন একজন মানুষের কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তারে লিখছে সেরাম ক্রিয়েটিনিন 5 পয়েন্ট সামথিং, তাহলে এটা বুঝতে হবে যে ক্রিয়েটিনিন বেড়ে গেছে। আর ক্রিয়েটিনিন যখন বাড়ে তখন বুঝবে যে কিডনি ফাংশন ঝামেলা হয়েছে। ফ্যামিলির অনেকে থাকতে পারে যে যাদের কিডনি ডিজিজ আছে, ক্রনিক কিডনি ডিজিজ, সিকিডি, তাদেরকে দিয়ে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়। ক্রিয়েটিনিন যখন বাড়ে তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ তার কিডনির সমস্যা আছে। খুব রিলায়েবল একটা টেস্ট, নাম হচ্ছে ক্রিয়েটিনিন টেস্ট। হাইপোজান্থিন, জ্যান্থিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ। নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ বলতে কি বোঝায়? যেগুলো আমরা প্রোটিন থেকে যেই সকল বজ্র পদার্থ তৈরি হয়, মানে আমি মুরগি মাংস খাইলাম, সেখান থেকে অ্যামোনিয়া অ্যামাইনো অ্যাসিড তৈরি হইলো, আমাদের শরীরে ঢুকলো, শরীর কী করলো, বডি থেকে ভেঙে ফেললো, ভেঙে শক্তি তৈরি করলো। শক্তি তৈরি করে যখন করে তখন সাথে সাথে এগুলো তৈরি করে কি কি? হাইপোজান্থিন, জ্যান্থিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। দে আর কল্ড নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। তারপর আর কি আছে? প্লাজমা প্রোটিন আছে। তারপর থেকে প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন আছে। প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিনগুলো কি কি আছে? GPA5, GPA5, গ্লোবিউলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রোম্বিন, ফাইব্রিনোজেন। হ্যাঁ, ওই যে উপরেরটা, সবার উপরেরটা। একটা হচ্ছে অ্যালবুমিন, 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 গ্লোবিউলিন, গ্লোবিউলিন, প্রোথ্রোম্বিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। ওই দিন আমি বলতে গেছিলাম অবশ্য, যদিও ওই অ্যালবুমিন কারো যদি প্লাজমা প্রোটিন কি কি? GPA5, জিতে হচ্ছে গ্লোবিউলিন, প্রোথ্রোম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। একদম মুখস্থ করে ফেলবেন। মেডিকেল পরীক্ষা আসছে একবার, নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রোম্বিন,
ক্যালসিয়াম কি হবে? ক্যালসিয়াম। তাহলে এরা তিনজন হচ্ছে প্লাজমা প্রোটিন। ও ওই দিন একটা কথা বলতে গেছিলাম যে কশিউরকর, তাই না? কশিউরকরের কথা বলছিলাম না, যে ওই যে যারা ভাত ঠিকই খায় কিন্তু প্রোটিন খায় না, ওদের মাঝখানে যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, এই প্লাজমা প্রোটিনগুলা যখন কমে যাবে রক্তের মধ্যে, তখন ওদের রক্ত থেকে পানিগুলা কোষের চারপাশ দিয়ে চলে যাবে। ফলে কি হবে? ওদের হাত পা ফুলা ফুলা লাগবে, ইডেমা হবে। দেখবেন যে আগে অবশ্য ছিল, আমাদের গ্রামে ছিল, কিছু বাচ্চা ছিল, ওরা তো এখন তো খাদ্যের কোনো অভাব নাই, যার জন্য এখন সবাই বড়লোক হয়ে গেছে। এখন ওদের আগে ছিল, দেখতাম যে হাত পা এরকম, মানে পেট একটু মোটা থাকতো আর হাত পা গুলা মোটা থাকতো, কিন্তু ওদের মানে চেহারা কেমন যেন ফ্যাকাশে থাকতো, অন্যরকম কষ্ট করো। তো এইগুলোর অভাব যদি হয় তাহলে আমাদের শরীরে কিন্তু পায়ে পানি আসবে, হাত পায়ে পানি আসবে। অনেক সময় কারো যদি আবার লিভার ডিজিজ থাকে, যেটার কারণ লিভারের হচ্ছে হ্যাপাটাইটিস অথবা কি বলে অনেকদিন ধরে লিভারের সমস্যা, তো সেক্ষেত্রে দেখা যাবে ওরা হাত পায়ে পানি আসবে অথবা পেটে পানি আসবে। এই যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোটিন, এগুলো সব তৈরি হয় লিভার থেকে। তো লিভারে যদি না থাকে বা নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এগুলোর পরিমাণ কমে গেলে তখন কি আসবে? কমে গেলে অসমোটিক প্রেশার কমে যাবে না? যে ওই দিন বললাম যে ভেতর থেকে কি হবে, রক্তনালীর ভেতরে যদি এগুলো যদি থাকে তাহলে তো ঠিক আছে, না থাকলে কি হবে? এগুলো কমে গেলে রক্তনালীর থেকে পানিগুলো বেরিয়ে আসবে, আর যদি বেশি থাকে এখানে রক্তনালীর মধ্যে পানি ঢুকবে, বুঝছেন না? তো এগুলো আমাদের অসমোটিক চাপ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এগুলো গেল। তাহলে আর কি উপাদান আছে? এছাড়াও আরো কি অন্যান্য উপাদানগুলো আছে? কি কি অন্যান্য উপাদানের মধ্যে কি আছে? হরমোন আছে, হরমোন আছে, তারপরে হরমোন, বিভিন্ন হরমোন আছে, এনজাইম কিছু কিছু থাকে, এনজাইম আছে, এনজাইম, ভিটামিন, আর কিছু আছে? হরমোন, এনজাইম, ভিটামিন, আর কিছু আছে? এগুলো থাকে আমাদের। হ্যাঁ, তাহলে আমাদের রক্তটাকে দুই ভাগে ভাগ করছে, একটা রক্তরস আর একটা রক্তকণিকা। রক্তরসের মধ্যে ম্যাক্সিমাম পানি থাকে, পানি তো আর কিছু বোঝার কিছু নেই। আর এর মধ্যে কঠিন পদার্থ থাকে, কঠিন পদার্থের মধ্যে কি কি আছে? আয়ন, বিভিন্ন ধরনের আয়ন থাকবে, আয়ন, বিভিন্ন মেটাল থাকবে, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, প্লাজমা প্রোটিন আর অন্যান্য পদার্থ। আচ্ছা, রক্তকণিকা এটা আবার তিন ধরনের, কি কি বলছিলাম বলেন? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল, ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসেল, আর একটা অনুচক্রিকা বা প্লেটলেট। অনুচক্রিকা, অনুচক্রিকা কমে যায়। ডেঙ্গু যদি হয় তাহলে অনুচক্রিকা কমে যায়। অনুচক্রিকা কমে গেলে কি হবে? রক্তক্ষরণ হবে, ইন্টারনাল ব্লিডিং হবে। আর আচ্ছা, ওইটা করতে গেলে পরে ইতিহাস। আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা। আরবিসি যদি হয় তাহলে কি হবে? এগুলো তো বললাম, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। আরো অনেক উপাদান আছে। তাহলে আরবিসি, ডাব্লিউবিসি, এই ডাব্লিউবিসি কে আবার দুই ভাগে ভাগ করছি, কি কি বলেন? গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট, দানাদার, অদানাদার। গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। কারা কারা ছিল? নামগুলো বলেন, আমি তো এখন পরে জিজ্ঞেস করবো। বলেন তাহিয়া। না, এখন বলতে হবে, বলেন। গ্র্যানুলোসাইট মানে কি? যাদের গ্র্যানিউল আছে, ছোট ছোট দানা আছে, এদের ম্যাক্সিমাম যদি দেখি যে এদের মধ্যে এটা যদি কোষ হয়, আসলে এদের কণিকা কেন বলে? রক্ত কোষ কেন বলে না? কারণ একটা কোষ হওয়ার জন্য যা লাগে কিছুই, মানে ম্যাক্সিমাম অংশই নাই, যার জন্য এদেরকে কণিকা বলে। দে আর নট রক্তকোষ না, কিন্তু রক্তকণিকা। তাহলে একটা কোষের মধ্যে কি থাকে? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, গোলজি বস্তু থাকে, তারপরে লাইসোজোম থাকে, এগুলা ওদের মাঝখানে থাকে না। তাহলে এদের গ্র্যানুলোসাইট আর একটা অ্যাগ্রানুলোসাইট, যাদের মাঝখানে দানাদার পদার্থ থাকে। তাহলে আচ্ছা, গয় রফালাকার, গয় বানান বলেন। গয় রফালাকার, গ্র্যানুলোসাইট, এমন ঠিক আছে? গ্রানুলোসাইট, সমস্যা না, ইংলিশ বানান আর বাংলার মধ্যে পার্থক্য আছে।
অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে এদের মধ্যে ছোট ছোট দানা থাকবে। যেমন কারা কারা আছে বলেন তো? নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল। নিউট্রোফিলগুলো কেমন থাকে? এদের মধ্যে কিন্তু অনেকগুলো গ্র্যানিউল থাকে। এদের নিউক্লিয়াসটা কয়টা খণ্ডে বিভক্ত থাকে? নিউট্রোফিল এদের 3 থেকে 5টা অংশে বিভক্ত থাকে। দেখবেন যাদের গ্র্যানিউল আছে তাদেরকে বলা হয় গ্রানুলোসাইট। কারা কারা আছে? গ্রানুলোসাইটগুলোর মধ্যে কারা কারা আছে? নিউট্রোফিল, বেসোফিল, সবগুলোকে ফিল করা যাবে, মানে ফিল। দ্যাট মিন্স দানা আছে বিধায় দানা দেবে মনে রাখার জন্য। যারা দানাদার ওদেরকে কি করা যাবে? ফিল করা যাবে। যারা দানা দানায় তারা আছে অ্যাগ্রানুলোসাইট। কারা কারা আছে অ্যাগ্রানুলোসাইটের মধ্যে? নিউট্রোফিল, আরটা কি যেন ছিল? নিউট্রোফিল, বেসোফিল, হ্যাঁ বেসোফিল, আরটা ইওসিনোফিল। ইওসিনোফিল। নিউট্রোফিলের মধ্যে কি কি বৈশিষ্ট্য পড়ছিলাম? ওরা হচ্ছে ফ্যাগোসাইটিক সেল বলে। যারা কি করে? নিউট্রোফিল হচ্ছে মেইনলি ফ্যাগোসাইটিক সেল। আচ্ছা, আগে তাহলে আমরা ডব্লিউবিসিটা ভালো করে করি। আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে কারা কারা আছে? লিম্ফোসাইট আর মোনোসাইট। লিম্ফোসাইট আর মোনোসাইট। আবার লিম্ফোসাইট কয় ধরনের আছে? 2 ধরনের। বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। এটা 2 ধরনের। লিম্ফোসাইট 2 ধরনের। এটা বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। বি কই থেকে আসছে? বি হচ্ছে বোনে এদের ম্যাচুরেশন হয়, মানে বোন থেকে তৈরি হয় বিদায় বি লিম্ফোসাইট। লিম্ফোসাইট 2 ধরনের, লিখে রাখেন, এখানে জায়গা নাই বিদায় লিখে নিন। বি লিম্ফোসাইট আর এটা লেখেন টি লিম্ফোসাইট। দেখেন লিম্ফোসাইট 2 ধরনের। এটা বি লিম্ফোসাইট আর এটা টি লিম্ফোসাইট। লিম্ফোসাইট 2 ধরনের, এটা বি লিম্ফোসাইট আর এটা টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট আর এটা টি লিম্ফোসাইট। টি কেন বলা হয় টি লিম্ফোসাইট? কারণ তারা থাইমাসে ম্যাচুরেশন হয়। আমাদের থাইমাস গ্ল্যান্ড কই থাকে? আমাদের শ্বাসনালীর নিচে এখানে এই বরাবর আমাদের একটা গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ড বাচ্চাদের থাকে, বড় হয়ে গেলে এই গ্ল্যান্ড আর থাকে না। এত কিছু কিভাবে মনে রাখে? এটা সারা জীবন করতে হচ্ছে, সারা জীবন করা লাগবে। এগুলো তো মানে বেসিক জিনিস। বি লিম্ফো, আচ্ছা লিম্ফোসাইট আর হচ্ছে মোনোসাইট। কি মেধা? তাহলে মেধা যদি ক্লিয়ার করেন যেত, আমি রবি ঠাকুরেরটা নিতাম, তারপরে ইয়েটা নিতাম, আইনস্টাইনটা নিতাম, এমন কোনোটা বাদ রাখতাম না। মেধা ভালো নেই। গ্রানুলোসাইট, নিউট্রোফিল, বেসোফিল আর ইওসিনোফিল। আচ্ছা, এখন আমরা শ্বেত রক্তকণিকার কয়েকটা বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম। কেউ বলেন তো? অবশ্য আসলে ওভারঅল বৈশিষ্ট্য বলতে গেলে এদের বৈশিষ্ট্য বললে ওভারঅল বৈশিষ্ট্য চলে আসবে। তাহলে গ্রানুলোসাইট এর মধ্যে ছিল নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল। নিউট্রোফিল এরা কেমন থাকে? এদের নিউক্লিয়াসটা কয়টা খণ্ডে বিভক্ত থাকে? কয়টা থাকে? 3 থেকে 5টা। কয়টা? 3 থেকে 5টা খণ্ডে বিভক্ত থাকে। এগুলো কেন শিখবো? কারণ ওই যে টেস্ট যে করে, রক্ত পরীক্ষা যে করতে দেয়, ওরা কিন্তু এই যে নিউক্লিয়াসের লোভ দেখে বুঝে যে এটা হচ্ছে নিউট্রোফিল। যখন দেখে যে 3টা থেকে অনেকগুলো আছে, 3টে 4টে 5টা, তখন বুঝে যে এটা নিউট্রোফিল। আর বেসোফিল নরমালি 2টা থাকে। বেসোফিলগুলো নরমালি এরকম হয়, ওদেরটা 2টার বেশি থাকে না। ইওসিনোফিল এরকম 2টা থাকে। ইওসিনোফিলটা এরকম 2টা লোভ থাকে নিউক্লিয়াস। তো এই লোভ সংখ্যা আমাদের জানতে হয়, কারণ এগুলা এই টেস্টের মাধ্যমে আমরা বুঝি যে এটা আসলে রক্তকণিক ইয়েটা। ব্লাড টেস্ট কীভাবে করে? অবশ্য মেশিনের মধ্যে দেখেন অটোমেটিক হয়ে গেছে। এরকম রক্ত নিয়ে একটা ইয়ের মধ্যে আছে, কি বলে, একটা মানে কাচের ভেতরে রেখে এর মধ্যে কাউন্ট করে। ছোট ছোট চেম্বার আছে, ছোট ছোট চেম্বার। এরকম সাপোজ মনে করেন 10টা চেম্বার আছে।
কিন্তু তারা ব্লাড কাউন্ট করবে একটা চেম্বারে, একটা কাউন্ট করে তখন গুণ করে, মাল্টিপ্লাই করে, এরকম করে তাহলে বের করে যে হ্যাঁ নিউট্রোফিল সাপোজ এখানে পাইছে 10টা, ওভারঅল কতগুলো হবে এরকম করে তারা হিসাব করে বের করে। বেসোফিল এখানে সাপোজ একটা চেম্বারের মধ্যে এতগুলো পাইতো। এখন তো লেটেস্ট তো কম্পিউটার অ্যানালাইসিস করে বের করে, কিন্তু আগে এরকম করতো। নিউট্রোফিল, বেসোফিল আর ইসোনোফিল। নিউট্রোফিলের কাজ কি কে বলতে পারবে? নিউট্রোফিলের কাজ কি বলতো? ফ্যাগোসাইটিস পদ্ধতিতে জীবাণু বর্ধন করতো। এটাকে ফ্যাগোসাইটিক সেল বলা হয়। ফ্যাগোসাইটিক সেল দুইটা আছে, কে 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 বলতে পারবে? লেখেন, নিচে স্টার্ট দিয়ে লেখেন। ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ মজাবল আকার। ম্যাক্রোফেজ হলো সে সকল শ্বেত রক্তকণিকা, ম্যাক্রোফেজ হলো সে সকল শ্বেত রক্তকণিকা যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। সেই সকল রক্তকণিকা যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। ম্যাক্রোফেজ হলো সে সকল রক্তকণিকা যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। এরা দুই ধরনের, নিউট্রোফিল আর একটা মনোসাইট। একটা হলো নিউট্রোফিল আর একটা মনোসাইট। এই দুইজনে হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। আমাদের দেহের মধ্যে কোনো জীবাণু ঢুকলে ওদেরকে খেয়ে ফেলে। এই দুইটা কোষ মেইনলি নিউট্রোফিল আর একটা মনোসাইট, এটা ফ্যাগোসাইটিক সেল। এই যেটা এটা ওই যে ওইটা সামনেটা চেয়ারম্যান, চেয়ারম্যান না ওইটা ওইটা নকতেন। নিউট্রোফিল আর একটা মনোসাইট, এই দুটো হচ্ছে আমাদের ফ্যাগোসাইটিক সেল। আচ্ছা, তারপরে আমরা বললাম যে আর বেসোফিল কি কাজ করে? বেসোফিল কাজ বলেন হ্যাপারিন তৈরি এবং হিস্টামিন নামক পদার্থ তৈরি করে। আর ইসোনোফিল কি করে আমাদের? ইসোনোফিল হচ্ছে অ্যালার্জি রিঅ্যাকশনের জন্য দায়ী থাকে। আমাদের যত অ্যালার্জি হয় সব হয়ে থাকে ইসোনোফিলের জন্য। ইসোনোফিল আমাদের অ্যালার্জি করে থাকে। আর লিম্ফোসাইট, লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। লেখেন, লিম্ফোসাইটকে আণুবীক্ষণিক সৈনিক বলে। লিম্ফোসাইটকে আণুবীক্ষণিক সৈনিক বলে। আণুবীক্ষণিক সৈনিক, সোলজার, সোলজার, আণুবীক্ষণিক সৈনিক, আণুবীক্ষণিক সৈনিক বলে। কারণ তারা রক্তে রক্তে রক্তের প্রহরীর মতো জীবাণুর বিরুদ্ধে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে বা জীবাণুর বিরুদ্ধে কাজ করে। ওরা আসলে প্রহরীর মতোই করবে, ঘুরতে থাকবে যে কোথাও কোনো জীবাণু আছে কিনা। যদি কোথাও জীবাণু থাকে তাহলে কি করবে? তাহলে তাদেরকে বিভিন্ন সিস্টেম করবে, বিভিন্ন কায়দায় তাদের মেরে ফেলবে এবং সবাইকে জড়ো করবে একসাথে, যে এখানে চোর ঢুকছে, তুমি আসো, পুলিশকে খবর দিবে। এরকম হয় আমাদের বিভিন্ন জায়গায়। যেমন টনসিল, আমাদের যখন টনসিল হয়, যদি কোনো ইনফেকশন আমাদের মুখ দিয়ে যদি ঢুকে তখন কি হয়? তখন এই লিম্ফোসাইটগুলা সবাইকে ডাকে যে জীবাণু টিবাণু আসছে, তোমরা সবাই আসো, তখন এই সকল জায়গাগুলো ফুলে যায়। দিস ইজ কল্ড টনসিলাইটিস। তো এরা আমাদের অনেক জায়গায় আছে। আমাদের মামসটা একটা দিয়ে হয় আর টনসিল আর একটা দিয়ে হয়, টনসিলাইটিস। টনসিল মেইনলি হয় স্ট্রেপ্টোককাস দিয়ে হয়। এটাও মানে একটা হলো ইয়ের মধ্যে কি করে, কি বলে, টনসিল যেটা হয় এটা মেইনলি বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। আর মামস ভাইরাস দিয়ে হয়, মামস ভাইরাস, মামস আমাদের মামস ভাইরাস দিয়ে হয়।
মামসের আরও অনেক কমপ্লিকেশন আছে, টনসিলের অত বেশি ইয়ে নাই। টনসিল থেকে আমাদের বাত জ্বর হতে পারে, পড়ছি না আমরা, অবশ্যই এই চ্যাপ্টারে আছে লাস্টের দিকে। বাত জ্বর, কারো যদি টনসিল হয়, টনসিলাইটিস যদি হয় কারো, এবং ট্রিটমেন্ট যদি না করে, তাহলে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়। 2 থেকে 8-10 বছর বাচ্চাদের ক্ষেত্রে এরা টনসিলাইটিস যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওদের হার্টের ভালভ নষ্ট হয়ে যেতে পারে। এই পর্যন্ত এটাকে বলে রিউমেটিক হার্ট ডিজিজ। আচ্ছা যাই হোক, ওইটা পরের কথা। আমাদের এই চ্যাপ্টারে লাস্টের দিকে আছে বাত জ্বর লেখা আছে, স্ট্রেপ্টোককাসের কারণে হয়। তো কি বললাম, তাহলে আমাদের গেল লিম্ফোসাইট গেল। লিম্ফোসাইট কয় ধরনের বললাম? বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। লেখেন যে বি লিম্ফোসাইট বা লিখতে পারেন লিম্ফোসাইট 2 ধরনের, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। এর মধ্যে বি লিম্ফোসাইট হাড়ের অস্থি মজ্জায় পরিস্ফুটন ঘটে। হাড়ের অস্থি মজ্জায়, বি লিম্ফোসাইট হাড়ের অস্থি মজ্জায় পরিস্ফুটন ঘটে। বি যেটা, বি লিম্ফোসাইট হাড়ের অস্থি মজ্জায় পরিস্ফুটন ঘটে। আর টি লিম্ফোসাইট কোথায় পরিস্ফুটন ঘটে? থাইমাস নামক গ্রন্থিতে পরিস্ফুটন ঘটে। বি লিম্ফোসাইট আমাদের কোথায় হয়? হাড়ের অস্থি মজ্জায়। বি লিম্ফোসাইট হাড়ের অস্থি মজ্জায় পরিস্ফুটন ঘটে। আর টি লিম্ফোসাইট থাইমাস নামক গ্রন্থিতে পরিস্ফুটন ঘটে। ঘটে, এখানে তারা বড় হয়। লেখেন যে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। না 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 না, একসাথে লেখেন, দাঁড়িয়ে লেখেন। হ্যাঁ, বি লিম্ফোসাইট আমাদের একটা কাজ করে, টি লিম্ফোসাইট একটা কাজ করে। দাঁড়িয়ে লেখেন। হ্যাঁ, বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, আর টি লিম্ফোসাইট অনাক্রম্যতার অনাক্রম্যতা মানে কি? এটা হচ্ছে বডি ডিফেন্স সিস্টেম। টোটাল হচ্ছে বডি ডিফেন্স সিস্টেম। আমাদের একটা মানে টোটাল বডির মধ্যে ডিফেন্স সিস্টেম আছে। চিন্তা করেন, এই বাতাসে কত জীবাণু নিয়ে আসে, শ্বাস প্রত্যেক সেকেন্ডে জীবাণু ঢুকতেছে, কিন্তু এদেরকে মেরে ফেলতেছে। কে মেরে ফেলতেছে? আমাদের এই অনাক্রম্যতা আছে, আমাদের টোটাল ডিফেন্স সিস্টেম আছে দেহের মধ্যে। বাংলাদেশ সেনাবাহিনী যেরকম আছে, আমাদের দেহের মধ্যে এরকম সেনাবাহিনী আছে। তো এদেরকে কন্ট্রোল করে মেইন আসল খেলোয়াড় হচ্ছে এই টি লিম্ফোসাইট। আর বি লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে। মানে অনাক্রম্যতার সারা দান করে, সারা দান করে। এবং ভাইরাস ব্যাকটেরিয়া টিউমার কোষ ধ্বংস করে। ভাইরাস ব্যাকটেরিয়া এবং টিউমার কোষ ধ্বংস করে। ভাইরাস ব্যাকটেরিয়া এবং টিউমার কোষ ধ্বংস করে। তাহলে লিম্ফোসাইট হচ্ছে 2 ধরনের, এটা বি লিম্ফোসাইট আর এটা হচ্ছে টি লিম্ফোসাইট। ডায়াবেটিস রক্ত থেকে হয়। এই ডায়াবেটিস পড়াইছি না আমাদের? পরিপাক করাই নাই, পরিপাকের মধ্যে কি ডায়াবেটিস আচ্ছা, এগুলো বলতে হবে তো। মানে আমাদের ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস হচ্ছে আমাদের ইনসুলিন যদি না তৈরি হয়, আমাদের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন তৈরি হয়। ইনসুলিন না তৈরি হলে আমাদের যে খাবার খাইতেছি, যে গ্লুকোজ খাইলাম, এরা সরাসরি রক্তে চলে আসে। এবং রক্তে যদি অধিক গ্লুকোজ থাকে তাহলে আমাদের কিডনিতে বের হয়ে যায়। এবং এটা যখন বের হয়ে যায়, তো আমি রক্তের মধ্যে যদি টেস্ট করে দেখি নর্মালের চেয়ে বেশি আসে, তাহলে কি বুঝবো? আমার গ্লুকোজটা কন্ট্রোলে নাই, এর জন্য বের হয়ে যাচ্ছে বেশি।
এটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এখন বলেন কোশ্চেন কি, আর কোশ্চেন আছে? তাহলে আমরা লিম্ফোসাইট, মনোসাইট কি করবে? মনোসাইটগুলো কি করে? মনোসাইটের কাজ বলেন একসাথে জীবাণু। গুড। আমাদের লোহিত রক্তকণিকা লাল কেন হয় বলেন? হিমোগ্লোবিন নামক একটা রাসায়নিক পদার্থ তৈরি হয়, এই হিমোগ্লোবিনের জন্য আমাদের লাল হয়। আর কতদিন বাঁচে এরা? আরবিসি 120। কোথায় ম্যাচুরেশন হয়, কোথা থেকে তৈরি হয়? হাড়ের অস্থি মজ্জা আছে, তারপরে কোথায় আছে আর অনেক জায়গা থেকে তৈরি হয়। মেনলি আমরা হাড়ের অস্থি মজ্জা করবো। আচ্ছা, তারপরে এদের মধ্যে এদের কাজ কি, মেন কাজ কি? আরবিসির কাজ কি ইয়ে বলেন? কচি নাকি যেন নাম? খুশি, খুশি বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কে বলতে পারবেন আরবিসির কাজ কি? অক্সিজেন পরিবহন করে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এরা অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে কম্বিনেশন করে হিমোগ্লোবিন তৈরি হয়। মানে এটা যদি একটা হিমোগ্লোবিন হয়, হিমোগ্লোবিন কণাটা কিন্তু ইয়ে থাকে, গোল থাকে। এখানে সে অক্সিজেন O2 ধরবে, O2 এখানে ধরবে। এটা হচ্ছে একটা হিমোগ্লোবিন। দ্যাট মিন্স এটাকে বলে অক্সি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন আমাদের যে আরবিসি আছে, আরবিসির মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ অনেক কোটি কোটি ইয়ে আছে, হিমোগ্লোবিন কণিকা আছে। একটা আরবিসির মধ্যে কোটি কোটি হিমোগ্লোবিন আছে। এই প্রত্যেকটা হিমোগ্লোবিন অণু সে 4টা করে অক্সিজেন ধরতে পারে, এবং তারা একটা অক্সিজেন হিমোগ্লোবিনকে ধরে একটা অস্থায়ী যৌগ আকারে পরিবহন করে। ওকে, তাহলে হিমোগ্লোবিনের কাজ কি বা আরবিসির কাজ কি? আরবিসির কাজ হচ্ছে আমাদের অক্সিজেন পরিবহন করবে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হয়। আমরা উপর ক্লাসে পড়বো কিভাবে হয়। আচ্ছা, তারপর আমরা কি বলছিলাম? কারণ যদি আরবিসির পরিমাণ বা আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম থাকে তাকে কি বলে? ইয়ে বলেন, আরবিসি যদি কম থাকে বা হিমোগ্লোবিন কম থাকলে তাকে কি বলে? তাকে কি যেন বলে? অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বলে। সাধারণত কত থাকে আমাদের হিমোগ্লোবিন পরিমাণ? 12 থেকে 14 গ্রাম পার ডিএল। আমাদের সাধারণত যদি রক্ত টেস্ট করে যদি দেখি যে আপনার মহিলাদের ক্ষেত্রে অবশ্য কম থাকে, সাধারণত পুরুষের ক্ষেত্রে বেশি থাকে। যদি দেখি যে 9-এর নিচে চলে আসছে, হিমোগ্লোবিন যদি 9-এর নিচে নামে তাহলে সেটা বলা হয় অ্যানিমিয়া, মাইল্ড অ্যানিমিয়া। আর 6-এর নিচে আসলে সিভিয়ার অ্যানিমিয়া হবে। আচ্ছা, যাই হোক, কি বললাম যে মূল কথা হলো আমাদের হিমোগ্লোবিন পরিমাণ যদি কমে যায় তাকে বলা হয় অ্যানিমিয়া। আর যদি বেড়ে যায় তাকে কি বলে? আরবিসি যদি বাড়ে, আরবিসির সংখ্যা যদি বেড়ে যায় তাকে কি বলে? পলিসাইথেমিয়া। এটা লিখে রাখেন, আরবিসির সংখ্যা বেড়ে গেলে তাকে পলিসাইথেমিয়া বলে। পলিসাইথেমিয়া ভেড়া, পলিসাইথেমিয়া লেখেন শুধু। পলিসাইথেমিয়া কমে গেলে অ্যানিমিয়া, কমে গেলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। আসলে রক্তশূন্যতা হবে না, রক্ত অল্পতা হবে। রক্তশূন্য হয়ে গেলে তো মরে যাবে, অ্যানিমিয়া। রক্ত স্বল্পতা, রক্তাল্পতা, অ্যানিমিয়া, রক্তাল্পতা বা রক্ত স্বল্পতা। তাহলে আমাদের আর কি আছে? আরবিসি গেল। তাহলে আরবিসির মধ্যে কি মাইটোকন্ড্রিয়া থাকে? নিউক্লিয়াস থাকে না। কেন? আরবিসির মধ্যে কখনোই নিউক্লিয়াস থাকবে না। আরবিসি থাকে কেন থাকে না বলেন? বাইকনকে এরা দ্বি অবতল থাকে। মানে আমরা চাকতি নিক্ষেপ করছেন তখন, চাকতি নিক্ষেপ করে, চাকতিটা কেমন থাকে? উভয় পাশে উত্তল থাকে না? কিন্তু এদেরটা কেমন? তার উল্টা, উভয় পাশে উত্তল আছে কিন্তু এদেরটা কেমন হবে? এই সারফেস ওই সারফেস, দুই সারফেসে অবতল থাকবে। কথা বুঝছেন না? হ্যাঁ, মাঝখান বরাবর কি থাকে? অবতল থাকে। মাঝখানে চিকন আর সাইড বরাবর মোটা থাকে। এই জন্য বলা হচ্ছে তারা দ্বি অবতল। এবং মানে সাইড বরাবর যদি আমি দেখি তাহলে এটা দেখবো এরকম। যদি আমি সাইড থেকে যদি দেখি তাহলে আর উপর থেকে দেখলে এরকম দেখা যাবে। আর পাশ থেকে যদি দেখি তাহলে দেখবো এই মাঝখান বরাবর একটু চিপা থাকে, চিকন থাকে। তাহলে এর মধ্যে নিউক্লিয়াস থাকে না?
নিউক্লিয়াস থাকলে তো ম্যাক্সিমাম জায়গার মধ্যে নিউক্লিয়াস থাকলে ও হিমোগ্লোবিন কই থাকবো, এর জন্য নিউক্লিয়াসে বাদ দিয়ে দিচ্ছি। আবার এর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না, কেন থাকে না? মাইটোকন্ড্রিয়ার কাজ কি? অক্সিজেন পরিবহন করা, মানে সরি অক্সিজেন ব্যবহার করে শক্তি তৈরি করবে। তো ওর মধ্যে যদি অক্সিজেন থাকে তাহলে কি হবে? অক্সিজেন বের করে, মাইটোকন্ড্রিয়া থাকলে অক্সিজেন নষ্ট করে ফেলবে, তাহলে মুরগির কাছে মানে শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া হবে। তাহলে মাইটোকন্ড্রিয়ার দরকার, মাইটোকন্ড্রিয়া থাকলে অক্সিজেন দরকার পড়তো, তো তখন ওই অক্সিজেন সে ব্যবহার করে ফেলতে পারতো, এর জন্য মাইটোকন্ড্রিয়া দেয়নি। আচ্ছা, এরা কোথায় ধ্বংস হয় তাহলে? কোথায় আরবিসি কোথায় ধ্বংস হয়? প্লীহা এবং যকৃৎ। যকৃৎ এবং প্লীহায় তারা 120 দিন পর এদেরকে খেয়ে ফেলে। হ্যাঁ, প্লীহা এদেরকে খেয়ে ফেলে। আচ্ছা অবশ্য, আচ্ছা নেক্সট কি করবা? আর অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকা রক্ত জমা বাঁধার কাজ করে। অনুচক্রিকাকে আসলে কোষ বলা যায় না, এটা আসলে কি? কোষের ভগ্নাংশ। মেগাক্যারিওসাইট নামক কোষ থেকে এরা উৎপন্ন হয়। এটা কোথা থেকে তৈরি হয়? লেখেন, অনুচক্রিকা অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামক কোষ থেকে, কোষের ভগ্নাংশ থেকে উৎপন্ন হয়। অনুচক্রিকা অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামক অনুচক্রিকা মেগাক্যারিওসাইট নামক কোষে, অনুচক্রিকা অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামক কোষের ভগ্নাংশ থেকে উৎপন্ন হয়। মেগাক্যারিওসাইট নামক কোষের ভগ্নাংশ থেকে উৎপন্ন হয়। মেগাক্যারিওসাইট নামক কোষের ভগ্নাংশ থেকে উৎপন্ন হয়। তাহলে এটা আসলে একটা কোষের ভগ্নাংশ। তাহলে এদের কাজ কি? রক্ত জমাট বাঁধবে। রক্ত জমাট বাঁধা হচ্ছে এর মেইন কাজ অনুচক্রিকা। আর অনেকগুলো কাজ আছে, মেইন কাজ হচ্ছে অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধবে। তাহলে কিভাবে রক্ত জমাট বাঁধে? প্রক্রিয়াটা জানেন তো, বই আছে, আসবে পরীক্ষায়। রক্ত জমাট কিভাবে বাঁধে? তাহলে রক্ত জমাট বাঁধার জন্য আমার টোটাল 13টা ফ্যাক্টর দায়ী। টোটাল 13টা জিনিস দরকার, এর মধ্যে 4টা অবশ্যই দরকার। কি কি বলেন? বশির আহমেদ তো ও মনে হয় না, আর হচ্ছে নাসিমা আক্তার। নাসিমা আক্তার বলেন। আদ্রিতা না, আদ্রিতা আর হচ্ছে ইফতি। আচ্ছা আদ্রিতা বলেন যে কি যেন বলছিলাম, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা বলেন, লিখে দেবো। কারণ রক্ত জমাট বাঁধার জন্য টোটাল 4টা ফ্যাক্টর অবশ্যই জানতে হবে। কারা কারা আছে? কি কি? ফুল পরে টুক করে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম। তাহলে রক্ত জমাট বাঁধার জন্য টোটাল 13টা ফ্যাক্টর আছে। এই 13টা ফ্যাক্টরের মধ্যে মেজর ফ্যাক্টর কয়টা? 4টা মেজর ফ্যাক্টর। কারা কারা? ফুল করে টুক করে, 4টা মেজর ফ্যাক্টর। মোট 13টা ফ্যাক্টর দেয় রক্ত জমাট বাঁধার জন্য। মোট 13টি ফ্যাক্টর। ফ্যাক্টর কাকে বলে? ফ্যাক্টর মানে হচ্ছে যারা কাজ করে, মানে রক্ত জমাট বাঁধায়, তাকে বলে ফ্যাক্টর। আর এর মধ্যে মেজর ফ্যাক্টর কয়টা? মেজর ফ্যাক্টর হচ্ছে 4টা। কারা কারা? ফুল পরে টুক করে, ফাইব্রিনোজেন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন। ফাইব্রিনোজেন, পরে হচ্ছে প্রোথ্রম্বিন আরটা টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর কি বলেন? এটা কয় আর ক্যালসিয়াম 2+। তাহলে প্রথমে আসলে এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা অনেক জটিল। এই জটিল আসলে একেবারে জটিল। এটা আবার অনেকগুলা রাস্তা আছে, অনেকগুলা ভাবে হইতে পারে। কিন্তু প্রথমে আমাদের কোথাও যদি কেটে যায় অথবা কোথাও যদি ট্রমা হয়, ট্রমা বুঝেছে, ব্যথা পেয়েছে, কোথাও ট্রমা অথবা কোথাও কেটে গেছে, তখন সেখান থেকে একটা পদার্থ বের হয়, নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। আচ্ছা তাহলে আমরা এই ধাপে ধাপে লিখি যে দেহের কোথাও টিস্যু ক্ষতিগ্রস্ত হলে, দেহের টিস্যু ক্ষতিগ্রস্ত হলে
ক্ষতিগ্রস্ত হলে থ্রম্বোপ্লাস্টিন মানে অনুচক্রিকা হলে অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। তারপরে থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম 2+ আয়নের সাহায্যে প্রথ্রম্বিন নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। দেহের টিস্যু ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হলে অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। তো মেসেজ দেখে না, থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। আর থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সাহায্যে নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আপনার বেস্টি কোথায়? বেস্টির খবর রাখে না, বেস্টি কি মেয়েদের যে নেকামো ওনাদের বেস্টি থাকে, এটা থাকে ওটা থাকে, জানিস তোকে ছাড়া ভালো লাগে না। আপনি কেমনে জানলেন স্যার? ক্যালসিয়াম আয়নের সাহায্যে নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন পরবর্তীতে রক্তের ফাইব্রিনোজেনকে নিষ্ক্রিয় থ্রম্বিন রক্তের নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে আগে লিখতে দেন, লিস্টটা করা হবে। চালে পরিণত করে। বিপদে পড়লে বেস্ট ফ্রেন্ড বোঝা যায়। একটা ভাইরাল কথা আছে না, মানে বিপদে পড়লে বন্ধু কে তোমাকে সাহায্য করলো আর কে তোমাকে সাহায্য করলো না, পাই করে লিখে রাখবে, হিসাব করে রাখবে। থ্রম্বিন রক্তের নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালে পরিণত করবে। ফাইব্রিন জাল থ্রম্বিন রক্তের নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালে পরিণত করবে। ফাইব্রিন রক্তের নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে থ্রম্বিন রক্তের নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালে পরিণত করবে করে। ফাইব্রিন জাল একত্রিত হয়ে প্রথমে আসলে সে ফাইব্রিন জাল প্রথমে দ্রবণে থাকে। ফাইব্রিন জাল একত্রিত হয়ে রক্তের কণিকাকে আটকে দেয়। রক্ত জমা ফলে রক্ত
দেহের কোথাও টিস্যু ক্ষতিগ্রস্ত হলে অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম 2+ আয়নের সাহায্যে নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন রক্তে নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালে পরিণত করে। ফাইব্রিন জাল একত্রিত হয়ে রক্তের কণিকাকে আটকে দেয় এবং যখনই রক্ত অন্যান্য কণিকাকে যখন আটকে দিল তখন রক্ত আর যেতে পারে না, ফলে রক্ত জমাট বাঁধে। রক্তে ভয় থাকে, রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়, এগুলো নেকা না, অজ্ঞান হতে দেয়নি। আমাদের ব্যাচের কাউরে দেখিনি, হয়তো এটা ছোট বাচ্চা বয়সে হয়তো বা একটা ফোবিয়া থাকতে পারে, বাট আস্তে আস্তে এগুলো শুনতে শুনতে বা এটা আপনি হতে হতে সমস্যা হয়। এগুলো সব বাচ্চা বয়সে হয়, বড় হয়ে গেলে তখন হয়। হাইট ফোবিয়া আছে অনেকের, অবশ্য আমার নিজের আছে হাইট ফোবিয়া। 10 তলায় উঠলে না, এমনিতে হাইটের সমস্যা হয় না, অনেক উপরে উঠলে নিচে থাকলে কেমন লাগে। আচ্ছা কি বললাম যেন, লেখেন স্টার দিয়ে লেখেন ডেঙ্গু জ্বরে কমা লিউকেমিয়ায় অনুচক্রিকা কমে যায়, অনুচক্রিকার সংখ্যা কমে যায়, ফলে রক্ত জমাট বাঁধতে পারে না। রক্তক্ষরণ বেশি হয়, অনুচক্রিকা ডেঙ্গু জ্বরে লিউকেমিয়ায় অনুচক্রিকার সংখ্যা কমে যায়, ফলে রক্ত জমাট বাঁধতে পারে না, তাই রক্তক্ষরণ বেশি হয়। দেখবেন ডেঙ্গু জ্বর যদি হয় তাহলে চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত বের হয়, বিশেষ করে বের হবে, র্যাশ হবে, লাল লাল র্যাশ হয়ে যাবে, ছোপ 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 লাল লাল হবে, এটা হয়। আর লিউকেমিয়া তো আমরা বললামই, লিউকেমিয়ার মধ্যে কিন্তু ওদের ব্লিডিং ডিসঅর্ডার থাকতে পারে। ফ্রিজে ঢুকে রেখে না না না, এগুলা হয়তো বা জ্বর কেন হয়, জ্বর তো একটা, ইট ইজ নট ডিজিজ, ইট ইজ এ সিমটম। এটা তো জ্বর তো মূল কারণ না, মূল কারণ জ্বরের কারণ বুঝতে হবে কিসের জন্য হয়েছে। জ্বর হচ্ছে নর্মালি যদি দেহের মধ্যে কোথাও যদি ইনফেকশন না হয় জ্বর আসবে না, মানে যদি ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা দেহের মধ্যে কোনো জীবাণু থাকে তাহলে অবশ্যই জ্বর আসবে। আর তাহলে এইগুলো হচ্ছে জ্বর একটা সিমটম যেটা নির্দেশ করে আমাদের দেহের মধ্যে কোনো জীবাণু ঢুকছে, এটা তো ভালো। কারণ আপনি এটাতে করবেন কেন, জীবাণু কেন, মানে কি হয়, টেম্পারেচার কেন রাইজ করে, যাতে বডি তখন বুঝে যে যেহেতু জীবাণু আসছে, টেম্পারেচার যদি বাড়াইয়া দিই তাহলে জীবাণুগুলোকে খুব তাড়াতাড়ি নষ্ট করা যাবে। এই জন্য বডি টেম্পারেচার অটোমেটিকলি বাড়ে, যাতে জীবাণু ভক্ষণ প্রক্রিয়াটা সহজ হয়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সহজ হয়, এর জন্য হয়। আর জ্বর আসা আমাদের জন্য ভালো, জ্বর আমাদের জন্য ভালো। আচ্ছা কি বললাম যেন, তারপরে কি আছে আমাদের, অনুচক্রিকা রেখে গেল, রক্তের কাজ করে ফেলবেন, রক্তের কাজ। তারপরে কি আছে, রক্তকে কি করে, অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, হিমোগ্লোবিন পরিবহন করে, আমাদের এগুলো তো সব পরে ফেলছি। রক্তের আর কি আছে, ব্লাড গ্রুপিং, আচ্ছা আর একটু বলে দেই শর্টকাটে, কয় মিনিট আছে, কয়টা বাজে?
হ্যাঁ হ্যাঁ ক্লাস নাই আজকে? আসে না? আচ্ছা তাহলে আজকে ছুটি এই পর্যন্ত। আজকে ছুটি তাহলে। নেক্সট ক্লাসে কি হবে? নেক্সট ক্লাস কবে? মঙ্গলবারে। তাহলে মঙ্গলবার এই সময় আসবেন আর এই চ্যাপ্টারের জ্ঞান অনুধাবনগুলো পড়ে এসেন। জ্ঞান অনুধাবনগুলো দেখে আসবেন। আমি পরীক্ষা নিলেও নিতে পারি। ও মা গো, তাহলে কি তা পড়ে লাভ কি?